নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবামূলক প্রতিষ্ঠান মহতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মেদিনীপুর বিধানসভার সদ্য প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির স্মরণে স্মরণ সভা করা হয় শহরের মহতাবপুর এলাকায়, যেখানে উপস্থিত ছিলেন শক্তিপদ দাস অধিকারী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। আমাদের এই ক্লাবটা টালির ঘর ছিল। এই ক্লাব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক সাহায্য নিয়ে এই মৃগেন মাইতি মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় আমরা পেয়েছিলাম। তাই আমরা একটা শিশু গ্রন্থাগার উপহার দিয়েছি মেদিনীপুর শহরবাসীর জন্য। 7 তারিখ উনি প্রয়াত হয়েছেন। আজকে আমাদের ক্লাবের একটা বর্ধিত সভা ডাকা ছিল সৌমিত্র পাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য। যেহেতু আমরা মৃগেন মাইতি মহাশয়কে হারিয়েছি, যেহেতু তিনি আমাদের অনুষ্ঠানে আসতেন এবং ক্লাবের দাঁড় করার ব্যাপারে তার ভূমিকা ছিল, তাই আমরা আজকে সেই বর্ধিত সভা না করে আমরা আজকে স্মরণ সভা করেছি। এবং আমাদের এই যে খেলা, ফুটবল খেলা, এই ফুটবল খেলাটার আমরা মৃগেন্দ্রনাথ মাইতির স্মৃতিতে উৎসর্গ করছি। আমরা এবছর যুবসংঘ মাঠে এই কোভিড-19 পরিবেশের মধ্যে আমরা সমস্ত কিছু নিয়মকানুন মেনে আমরা 2 দিন ধরে 26তম ফুটবল টুর্নামেন্ট করব এবং সেটা আমরা মৃগেন্দ্রনাথ মাইতি মহাশয়ের নামে উৎসর্গিত করেছি। একমাত্র কন্যার জন্মদিন উপলক্ষে পরিবারের উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। জন্মদিন পালনের চিরাচরিত রীতিতে না গিয়ে একটু ব্যতিক্রমীভাবে পালিত হল জন্মদিনের উৎসব। জন্মদিন উপলক্ষে আয়োজিত হল রক্তদান উৎসব। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নবীনাবাগ মীরবাজারের এলাকার বাসিন্দা কুইকোটা জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপদ পানিগ্রাহী ও গৃহবধূ মনিকা পানিগ্রাহীর একমাত্র কন্যা তিয়াসার জন্মদিন ছিল শনিবার। 22 বছর পূর্ণ করে 23-এ পা রাখল তিয়াসা। বেশ কিছুদিন আগে আসানসোলের ইএসআই নার্সিং কলেজের ছাত্রী তিয়াসা তার বাবা মাকে জানায় এই বছর তার জন্মদিনটা সে একটু অন্যরকম ভাবে পালন করতে চায়। সে চায় তার জন্মদিন উপলক্ষে এবার একটি রক্তদান শিবির আয়োজন করতে। মেয়ের এহেন ইচ্ছায় সম্মতি দেন তিয়াসার বাবা মা। বাবা মার পাশাপাশি তিয়াসা পাশে পেয়ে যান তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের। সেই মতো শুরু হয় প্রস্তুতি। এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। পরিকল্পনা মতো শনিবার নবীনাবাগ মীরবাজারের অবসর উদ্যান সেবা কেন্দ্রে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। শিবিরে রক্তদানে এগিয়ে আসেন তিয়াসার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও পানিগ্রাহী পরিবারের শুভানুধ্যায়ীরা। শিবিরে 8 জন মহিলা সহ মোট 37 জন রক্তদান করেন। মেয়ের আমার এটা 22তম জন্মদিন। তো মেয়ে তার জন্মদিন, মেয়েরই প্রথম প্রস্তাব যে আমার জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। তো ও আমাদের মা বাবাকেও জানালে আমরা সেটাকে গুরুত্ব দিয়ে ভাবি এবং সাপোর্ট করি যে নিশ্চিত একটা ভালো উদ্যোগ, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার পাশে। তো সেই সঙ্গে এটাও জানি যে এই বয়সের ছেলেমেয়েরা যদি এইসব কাজে এগিয়ে আসে, আরও যারা সমাজে যারা এই ধরনের আছে যে এই বয়সী ছেলেমেয়েরা, তারা যাতে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও করে, এই ধরনের উদ্যোগগুলো নেয়, সেটা আমাদের সমাজের পক্ষেই মঙ্গল এবং ভালো। এতক্ষণ পর্যন্ত কতজন রক্ত দিয়েছে আজকে? আমরা আপাতত এখন 35 জনের মতো কমপ্লিট হয়ে গেছে। আর এই রক্তদান শিবিরকে তিয়াসা কেমন লাগছে আজকে? সব বন্ধু বান্ধবরা অনেকে এসছে এবং আত্মীয়রা রক্ত দিচ্ছে। খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে প্রতি বছর তো আমার জন্মদিন হয় যে বাড়িতে গেস্ট আসলো, খাওয়া দাওয়া হলো, গিফট নেওয়া হলো, তো সেটা শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। কিন্তু ভালো কিছু বা সমাজের জন্য হেলদি কিছু করা হলো না। তো হেলদি কিছু করার এই আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার মনে হলো একটা টাইম, কারণ আমি নিজে একটা ক্যান্সারের পেশেন্ট। তো যখন আমি দেখি যে কতটা ব্লাডের অভাব এখনকার সিচুয়েশনে, তো তখন মনে হয় যে আমার পক্ষে ছোটোখাটো আমি তো একটা স্টুডেন্ট, তো আমার পক্ষে ছোটোখাটোভাবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাই অ্যারেঞ্জ করা সম্ভব। এর থেকে বড় কিছু করা হয়তো এখন পসিবল না আমার পক্ষে। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও বড় কিছু করার বা আরও ক্যাম্পটাকে আরও বড় করার। শুধুমাত্র সবটা ভালোভাবে হচ্ছে বা আমি আজকে এতটা সাকসেসফুল হতে পারলাম যে আমাদের ক্যাম্পে যে 35+ ডোনার, তো এতে আমি খুব খুব খুশি। আজকে কি মনে হচ্ছে মেয়ের এই জন্মদিনে ক্যাম্প করে সব আত্মীয় বন্ধু বান্ধব অনেকেই এসছেন,
মেয়ের বন্ধুরা এসছে, আপনাদের পরিচিতরা এসছে, মনে হচ্ছে তো বিরাট কিছু একটা পাওয়া। কারণ ওই আমার মেয়ে বললো আমার মেয়ে ক্যান্সার, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। তো আজ থেকে 1.5 বছর আগে যখন আমি জানতে পারলাম মেয়ের একমাত্র মেয়ে আমার ক্যান্সারে আক্রান্ত, তো আমার পায়ের তলার মাটি ছিল না। কারণ ওকে নিয়েই আমি তো একজন গৃহবধূ, অন্য কোনো বাইরের জগৎ ছিল না। তো ওকে নিয়ে আমার সারাদিন কাটতো। সেই আশা যখন এইরকমভাবে ইয়ে হলো যে মেয়ে আমার ক্যান্সার আক্রান্ত, সত্যি আমার মানে কিছুই মনে হলো আর নেই আমার। তারপর সব মেয়ে সার্জারি হলো, রেডিয়েশন হলো, 1.5 বছর হয়ে গেল। তো মেয়ে নিজেই এখন বলে মা আমি সুস্থ, আমার কোনো রোগ নেই। পূর্ব ঘোষণা মতোই শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচিতে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে সরাই বাজারে একটি র্যালি করেন তিনি। তারপর বক্তব্য রাখতে উঠে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পকে ভাওতাবাজি বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। এই দিনের এই র্যালিতে বহু কর্মী সমর্থক সামিল হন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার প্রস্তুতি হিসেবে শনিবার মেদিনীপুরের লোধা স্মৃতি ভবনে বিজেপির এসটি মোর্চার জোনাল বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন সাংসদ খগেন মুর্মু, তুহিন শুভ্র সিং, সোনালী মুর্মু, শুভ্রজিৎ রায় প্রমুখ। এদিন হুগলি, হাওড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা থেকে মোট 110 জন প্রতিনিধি এই বৈঠকে ভাগ নেন। উৎসবগুলো আছে, কিন্তু আমাদের এই উৎসবে তো কোনো আদিবাসীদের কোনো উৎসবে একটাও কোনো আমাদের না রাজ্য সরকারের পক্ষ থেকে না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছুটি, আমাদের একদিনও ছুটি নেই। আমরা এটা চাইবো আমাদের একটা ছুটির দিন ঘোষণা করা হোক। তো এরকম আমাদের যে সমস্ত মনীষীগুলো আছে তাদের আমরা তার জন্ম। মেদিনীপুর পরিবেশ সচেতনতা, মালভূমি সংরক্ষণ, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা নিয়ে তমলুক থেকে সিমলাপাল পর্যন্ত 3 দিনের বাইক যাত্রায় অংশ নিচ্ছেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মোট 22 জন সদস্যের একটি দল এই যাত্রায় অংশ নিয়েছে। একটি টিম যাত্রা শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে, অপর টিম শুরু করে মেদিনীপুর কলেজ মাঠ থেকে। পরে চৌরঙ্গি থেকে একজোট হয়ে এগিয়ে যান বাইক আরোহীরা। কলেজ মাঠে এই যাত্রার সূচনা করেন কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তী। এই টিমের টিম লিডার হয়ে নেতৃত্ব দিচ্ছেন অরিন্দম দাস। সঙ্গে রয়েছেন কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা, প্রতিষ্ঠা সম্পাদক মৌসুম মজুমদার সহ অন্যান্যরা। নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজকে আমরা একটা বাইক র্যালিতে বেরিয়েছি। আমাদের বাইক র্যালি ডেস্টিনেশন ফ্রম তমলুক টু শিমলিপাল টাইগার রিজার্ভে আমরা যাব। আগামীকাল শিমলিপাল টাইগার রিজার্ভে আমরা ইনভাইট করব এবং তার পরের দিন আমরা বাংরিপোষি এক্সপ্লোর করে ফিরব। তারপরের দিন অর্থাৎ 10, 11, 12 3 দিন আজকে তমলুক থেকে টিম বেরিয়ে গেছে। বন্যপ্রাণ সংরক্ষণ আমাদের উদ্দেশ্য, তার সেই উদ্দেশ্যেই আমরা সেই ক্যাম্পেইন করতেই আমরা চলেছি। আমাদের আজকের যে মোটো সেটা হচ্ছে সেভ প্ল্যাটু, সেভ ওয়াইল্ড লাইফ। আমরা এখান থেকে টিম মেদিনীপুর কলেজ মাঠ থেকে রওনা হচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন পেছনে আমার রয়েছেন সুজন বেরা, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি, রয়েছেন শ্রী রিঙ্কু চক্রবর্তী আমাদের প্রেসিডেন্ট, এখানে রয়েছে শুভ্রাংশু, রয়েছে সুভাষ। সকালের মর্নিং ওয়ার্কের মধ্যেই একদম বাংলা সীমান্ত এলাকার রামপুরা এলাকায় একটি পার্টি অফিস উদ্বোধন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে ছোটখাটো একটি জনসভার আকার ধারণ করে। সেখানে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন তিনি। মর্নিং ওয়ার্ক চা চক্র সেরে গৃহ সম্পর্ক অভিযানে মোহনপুরের এক অধ্যাপকের বাড়িতে যান সভাপতি দিলীপ ঘোষ। আসল উদ্দেশ্য এখানে সবার সঙ্গে দেখা করা। ভোরবেলা সবাই বাইরে দাঁড়িয়ে আছেন, এসেছেন, আমাদের ফুল দিয়ে স্বাগত করেছেন, মায়েরা উঠে এসেছেন, কেউ কেউ শাঁখও বাজাচ্ছেন রাস্তায় দেখলাম। আমার সেই দিনটার কথা মনে পড়ে যেদিন এটা দিয়ে যেতে গিয়ে আমাদের গাড়ি ভেঙে দেয়। কি শামসুলদা, তুমি ভাঙনি তো? তো দেখুন একটা দিন ছিল,
পশ্চিমবাংলায় বিজেপি পাওয়া যেত না, একটা পতাকা ছিল না, একটা লোক দেখা যেত না, কেউ ভারত মাতা কি জয় বলতো না। আজকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সকালবেলায় ঘুরে বেলা উঠে লোকে চলে এসে আসছে। তার মানে নরেন্দ্র মোদীর উপরে এবং বিজেপির উপরে লোকের বিশ্বাস বেড়েছে। আর সে বিশ্বাস হওয়ার কারণ তিনি গরিব মানুষের জন্য কাজ করছেন, তিনি সৎভাবে কাজ করছেন। বিজেপির সব কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন দেশের উন্নতির জন্য, গরিব মানুষের উন্নতির জন্য। আমাদের দেশে একমাত্র প্রধানমন্ত্রী যিনি গরিব বাড়িচ্ছেন। আপনারা শুনেছেন একটা ঘরের মধ্যে সব ভাই বোনেরা মা বাবা থাকতেন, এই ঘরের মধ্যে রান্না করতেন মা, এখানে পড়াশোনা করতো, সেই কাঠ দিয়ে জানলা হতো, ঘর ধোঁয়া ভরে যেত, মায়ের চোখে জল পড়তো। সেটা ওনার মনে ছিল যে কোন সুযোগ পেলে মায়ের চোখে জল মোছাবো। এই প্রধানমন্ত্রী হয়ে তিনি ঠিক করলেন বাড়ি বাড়িতে গ্যাস দেবেন সবাই, বিনা পয়সায় কানেকশন। এবং যখন এই যে করোনা মহামারী হলো, কাজকর্ম আয়ু পায় বন্ধ হয়ে গেল, সব মায়েদের নামে 500 টাকা করে অ্যাকাউন্টে পাঠিয়েছে, যারা জনধন অ্যাকাউন্ট খুলেছিল, আর একটা করে সিলিন্ডার ফ্রি দিয়েছে। আজ পর্যন্ত সারা দুনিয়ায় কেউ নেতা, কোনো প্রধানমন্ত্রী দেয়। তো গরিব মানুষের জন্য যিনি কাজ করছেন তাকে গরিব মানুষ বিশ্বাস করে। কোনোদিন আমাদের মারা ভাবেননি যে তাদের নামে গ্যাস আসবে, যার স্বামী দিতে পারেনি, যার ছেলে দিতে পারেনি, দেশের প্রধানমন্ত্রী তার কষ্টটা বুঝেছে, তার বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছে। কেউ চিঠি লিখেনি প্রধানমন্ত্রীকে, কেউ ফোন করেনি, কেউ করেছে যে আমাকে মোদী একটা গ্যাস দিন, রান্না করতে পারছি না। জানেন মায়েদের কি কষ্ট, গরিব মানুষের কষ্ট, বাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এই যে যখন জনধন অ্যাকাউন্ট খুললাম ব্যাংকে, আমরা যাচ্ছিলাম, ব্যাংকের বাবুরা কিছুতেই খুলবে না, বলে পয়সা দেয় না, এমনি কে খুলবে, বিনা পয়সা অ্যাকাউন্ট হয় নাকি? বলে হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন খুলতে হবে। ঘেরাও করেছে আমার ব্যাংক, খুলেছে। 5-10 কোটি 20 কোটি 35 কোটি মানুষ সেই জনধন অ্যাকাউন্ট খুলেছেন। তখন পয়সা ছিল না, অন্য পার্টির লোকেরা বলছে আরে অ্যাকাউন্ট খুলতে কি হবে, পয়সা নেই। আজকে দেখুন সব পয়সা ওই অ্যাকাউন্টে যাচ্ছে, 100 দিনের কাজের পয়সা, শৌচালয়, আবাস যোজনা, এমনকি আমফানের সময় সহায়তা রাশি, গ্যাসের পয়সা, সব এসে। চাষিদের জন্য বছরে 6,000 টাকা অনুদান, সেটাও আসছে। আয়ুষ্মান যোজনার 5 লাখ টাকা গরিব মানুষের চিকিৎসার জন্য, সেটাও আসবে। কিন্তু আমাদের এখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে পেতে দেন না, দিদিমণি। তিনি বলছে চাষিদের টাকা দিতে দেবো না, আর চিকিৎসারও দেবো না। গরিব মানুষ চিকিৎসা কোথায় করবে? এত লাখ লাখ টাকা খরচা, জমি বাড়ি বিক্রি করে করতে হয়। চাষিদের খরচা বেড়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন সরকার ঠিক করেছিল গতবারে 1 কুইন্টাল ধান 1700 কোটি টাকা দিয়ে কিনবে। আপনারা কেউ 1700 কোটি টাকায় বিক্রি করেছেন? কেউ করতে পারে না। এই 1200-1300 টাকা, তো প্রতি কুইন্টালে 500 টাকা করে মেরে দিচ্ছে যারা দালালরা, ভোটেরা। প্রধানমন্ত্রী এবারে আরো বাড়িয়েছে, যে চাষিদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। 1868 টাকা এবারে সহায়ক মূল্য আপনার পাওয়া উচিত, কিন্তু পশ্চিমবাংলায় কেউ পায় না, 1200-1400 টাকা বেশি পায় না, সেখানে 500 টাকা খেয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী বললেন চাষিরা যে চাষ করে তাতে লাভ হয় না, দাম পায় না, তাই যা খরচা হবে তার 1.5 গুণ টাকা দাম দিতে হবে। 1000 টাকায় যে এক বস্তা ধানে মানে 1 কুইন্টালে খরচা হয়, তার 1,500 টাকা পাওয়া উচিত, তাহলে লাভ হবে। তাই বাড়িয়ে যাচ্ছেন সহায়ক মূল্য। কিন্তু এখানে সরকার ধানই কেনে না, বলছে কিনছি, কোথায় কিনছি জানেন? আপনি যান, ফেরত দেবো, আজ নয় কাল নয়। তো মানুষ কতবার যাবে কাজ ছেড়ে? তো 1200-1300 টাকা বিক্রি করে দিচ্ছে, আর দালালরা তার পার্টির লোকেরা খেয়ে নিচ্ছে পয়সা। আলু দেখুন, গতবারে আমাদের এখানকার যারা আলু চাষ করেছেন তারা 5 টাকা কিলো বিক্রি করেছে, 1 কিলো আলু 5 টাকা, তাতে 1 টাকা লাভ ছিল, 4 টাকা খরচা, 1 টাকা। সেই আলু আজকে আমরা 40 টাকা কিনলাম কিনা, কি এখন একটু কমেছে। এখন নতুন আলু এসে গেছে, পুরনো চলবে না, তাই দাম কমেছে। কিন্তু এই 3-4 মাস যে দাম বাড়ালো, সেই যে টাকাটা 1 কিলোতে 35 টাকা লাভ হলো, 5 টাকার আলু 40 টাকা, কে কোনোদিন শুনেছে? এই টাকাটা গেল কোথায়? ওই দালালরা খেয়ে নিয়েছে। দিদিমণি সব পার্টির লোক, দেখবেন বড় বড় গাড়ি করে আসবে, ঘুরবে। আমাদের চাষিদেরকে ওই কোল্ড স্টোরেজে রাখার জন্য বন্ড দেখা হয় না, ওই দালালরা বন্ড কিনে নিচ্ছে, সে রাখবে, আপনি তাকে বিক্রি করুন, সে রাখবে, আপনি রাখতে পারবেন না। যে চাষিরা রাখতে পারতো কোল্ড স্টোরেজে আলু, 5 টাকা বিক্রি করতে হতো, আজকে তারাই 30-40 টাকা বিক্রি করতো, পুরো লাভ হতো না। যে চাষ করে 1 টাকা পাবে কিলোয়, আর দালালরা পাবে 30 টাকা। এইটা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী একটা আইন করেছেন, কৃষকদের সুরক্ষার জন্য আইন, কৃষি আইন। তাতে এটাই বলা হয়েছে কৃষকরা যাকে ইচ্ছা বিক্রি করবে, যেখানে ইচ্ছা বিক্রি করবে। আগে নিয়ম ছিল ধান আপনি নিয়ে উড়িষ্যায় বিক্রি করতে পারবেন না, বিহার ঝাড়খণ্ড নিয়ে বিক্রি করতে পারবেন না। উড়িষ্যায় যদি ধান 20 টাকা 20 টাকা হয়, আপনার এখানে
ওই 15 টাকায় বিক্রি করতে হবে। শীত আসতে বহু মানুষের বাড়ির বাগানে কিংবা বাড়ির ছাদের টবে জায়গা পায় রকমারি শীতকালীন ফুল। আর মেদিনীপুরের মানুষের কাছে সেই শখের ফুল গাছের চারা পৌঁছে দেন গৌরীশঙ্কর মণ্ডলের মতো লোকেরা। মেদিনীপুর শহরের বটতলার চকে নিজের ফুলের নার্সারিতে নানান ফুলের চারা তৈরি করে তা মানুষদের খুবই অল্প মূল্যে বিক্রি করে থাকেন গৌরীশঙ্কর বাবু। তিনি জানান, এখানে পুষ্পপ্রেমী মানুষেরা 1 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ফুলের চারা পাবেন। ডায়ান্থাস, অ্যাস্টার, ভেজানিয়া, ডেলফিনিয়াম, গ্লক্সিনিয়া, জারবেরা, আরও ডায়ান্থাস, আরও প্রচুর গোডেসিয়া, এগুলো কি সব ইনকা গেঁদা, ফিলোসিয়া, স্টক, বিভিন্ন রকম আরও ফুল আছে প্রচুর, অত নাম তো বলা সম্ভব না। হ্যাঁ, ফুল দেয়। আর ইনকা গেঁদা আছে, তারপরে এমনি হাইব্রিড রেড ব্রোকেড আছে, হাইব্রিড বাইকালার গেঁদা আছে, তারপরে এমনি লোকাল দেশি গেঁদা তো আছে। বলছি এগুলো দামও কি কি পড়ছে এরকম? দাম আপনার 1 টাকা থেকে, আবার মাছি গাঁদাও আছে 1 টাকা থেকে 10 টাকা অবধি চারার দাম। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।